দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা আগেই জানিয়েছিল বিজেপি সরকার, আর এবার আরো কড়া পদক্ষেপ। এবার কাটমানি সিন্ডিকেট রুখতে হেল্পলাইন চালুর পরিকল্পনা। দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। হেল্পলাইন নম্বর প্রকাশ করবে রাজ্য পুলিশ। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, এই হেল্পলাইন নম্বর কিভাবে কাজ করবে, সাধারণ মানুষ কিভাবে অভিযোগ জানাতে পারবেন? দেখো, সেটারই আজ সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করবেন দুপুর 3:30 নাগাদ। নবান্নের গ্রাউন্ড ফ্লোরে এই কন্ট্রোল রুম করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। এই কন্ট্রোল রুমে যে কেউ ফোন করে তোলাবাজি, দুর্নীতি বা কাটমানি সিন্ডিকেট নিয়ে যে কোনো অভিযোগ জানাতে পারবেন যে কেউ, এবং তার জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে সূচনা করার পরে। এবং যে যে অভিযোগগুলি আসবে, যারা অভিযোগ জানাবেন তাদের পরিচয় গোপন রাখা হবে এবং সঙ্গে সঙ্গে তার অ্যাকশন হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে নবান্নের তরফে। নবান্নের গ্রাউন্ড ফ্লোরে এই কন্ট্রোল রুমটি চালু করা হবে। সেখানে সবসময় থাকবেন যারা আধিকারিকরা থাকবেন, এবং সেই অভিযোগ আসার পরেই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেওয়া হবে এবং পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে। গোটা ব্যাপারটি কিভাবে কার্যকরী হবে তা আজ দুপুর 3:30 নাগাদ যখন এই কন্ট্রোল রুমের সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করবেন, তখন তার বিস্তারিত রাজ্য সরকারের তরফে জানানো হবে। ইতিমধ্যেই 4টি নম্বর চালু করা হচ্ছে রাজ্য সরকারের তরফে কন্ট্রোল রুমের নম্বর হিসেবে, যা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই কন্ট্রোল রুমের নম্বর কখন থেকে কখন চালু থাকবে, কিভাবে এই কন্ট্রোল রুমে কাজ হবে, তার বিস্তারিত দুপুর 3:30 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন এই কন্ট্রোল রুমের সূচনা করবেন তখন তার বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। কিন্তু অবশ্যই তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট দৌরাত্ম, এমনকি যে কোনো রকমের অভিযোগ সঙ্গে সঙ্গে এই কন্ট্রোল রুমে ফোন করে জানানো যাবে, এবং এই কন্ট্রোল রুমে ফোন আসা মারফত রাজ্য পুলিশকে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার কথা বলা হবে। যদি সেটা পুলিশ সংক্রান্ত হয়, যদি সেটা অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত হয়, তাহলে সংশ্লিষ্ট জেলাশাসক বা কলকাতার ক্ষেত্রে হলে কলকাতা পুরসভা কমিশনার, অর্থাৎ প্রত্যেককে ফোন করে বলা হবে প্রয়োজনীয় পদক্ষেপ করতে। এই কন্ট্রোল রুম আজ উদ্বোধন করতে চলেছেন। অর্থাৎ কড়া পদক্ষেপ। এবং তৃণমূল জামানায় কাটমানি নিয়ে যেভাবে অভিযোগের পাহাড় ছিল, কাটমানি না দিলে কোনো কাজই হতো না বলে অভিযোগ আসতো, সেই কাটমানি বন্ধ করা নতুন সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল। আর সেই উদ্দেশ্যেই এবার হেল্পলাইন চালু হচ্ছে। কথা আমরা শুনবো দিলীপ ঘোষ এই নিয়ে কি বলেছেন। সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় ভুগলে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না, তো সেজন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কি সমস্যা চলছে, নাহলে সমাধান কি করে করবো। এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে। তৃণমূল জামানায় দেদার বেনিয়মের অভিযোগ হয়েছে, কাটমানি নিয়ে অভিযোগের পাহাড় ছিল। কাটমানি না দিলে তৃণমূল জামানায় নাকি কোনো কাজই হতো না, এমন ভুরি ভুরি অভিযোগ আসতো। আর এই কাটমানি বন্ধ নতুন সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল। ক্ষমতায় এসেই বিজেপি সরকার বলেছিল এই কাটমানি বন্ধ করা হবে, সিন্ডিকেটের রাজত্ব বন্ধ হবে। এবার হেল্পলাইন চালু হচ্ছে, দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স। কাটমানি সিন্ডিকেট রুখতে হেল্পলাইন চালু। দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। হেল্পলাইন নম্বর প্রকাশ করবে রাজ্য পুলিশ, যে নম্বরে ফোন করে যে কেউ অভিযোগ জানাতে পারেন। দুর্নীতির বিরুদ্ধে আরো কড়া বার্তা এবার রাজ্য সরকারের। কাটমানি সিন্ডিকেট এই নিয়ে যে বেনিয়ম, যার যে অভিযোগ অনেক এসেছে তৃণমূল জামানায়, সেই অভিযোগ জানাতে এবার চালু হচ্ছে বিশেষ হেল্পলাইন নম্বর। খুব শীঘ্রই সেই নম্বর প্রকাশ করবে রাজ্য পুলিশ। শিক্ষা জীবনের জন্য, জীবন দেশের জন্য। শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ পশ্চিমবঙ্গ, তাদের মিছিল আজ আন্দোলনে নেমে গুন্ডামির প্রতিবাদ। আন্দোলনের নামে গুন্ডামির প্রতিবাদ, আর সেই প্রতিবাদে এই মিছিল। রাষ্ট্র বাঁচাও পদযাত্রা ও পথসভা, কি কি দাবি উঠছে এই মিছিল থেকে অনুপ জানাবে সঙ্গে রয়েছে। অনুপ।
পশ্চিমবঙ্গ সংস্কৃতি সুরক্ষা মঞ্চ তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং রানী রাসমণি পর্যন্ত সেই মিছিল যাবে এবং তাদের যে আন্দোলনের নামে বলা হচ্ছে যেভাবে যে একাধিক জায়গায় গণ্ডগোলের সূত্রপাত, সংবাদ মাধ্যমকে হেনস্থা এবং দিল্লিতে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে এই সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে। তার প্রতিবাদ মিছিল ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ছবি লক্ষ্য করে শিয়ালদা স্টেশন থেকে সরাসরি রানী রাসমণির দিকে যাচ্ছে। একাধিক দাবি, তার নিট পরীক্ষা, যে পরীক্ষা ঘিরে রাজনৈতিকভাবে যে প্রভাব তৈরি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে একাধিক এই উদ্দেশ্য করে গণ্ডগোল পাকানো থেকে শুরু করে একাধিক রকম কিন্তু এই ঘটনার সূত্রপাত হচ্ছে এবং তারই বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় কিন্তু ইতিমধ্যেই এই পশ্চিমবঙ্গ সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে প্রচুর মানুষের যাদের জমায়েত হয়েছে এবং এভাবে যে আন্দোলনে নেমে যেভাবে অরক্ষিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে, ভাঙচুর পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং হিংসা ছড়ানো হচ্ছে, পাশাপাশি সংবাদ মাধ্যমকে হেনস্থা করা হয়েছিল, তারই প্রতিবাদে লক্ষ্য করা যায় শিয়ালদা স্টেশন থেকে ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়েছে, রানী রাসমণি পর্যন্ত যাবে এবং সেই মিছিলে তারা কিন্তু সেখানে প্রতিবাদ কর্মসূচি করবে। শিক্ষা জীবনের জন্য, জীবন দেশের জন্য একাধিক এই প্ল্যাকার্ড হাতে নিয়ে এবিভিপির নেতৃত্ব যারা রয়েছে, অন্যদিকে শিক্ষা সংস্কৃতি মঞ্চ পাশার পক্ষ থেকে এই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তাদের একাধিক দাবি, দেশ জুড়ে যে ছাত্র আন্দোলন, যে ছাত্র আন্দোলনের পরবর্তী ক্ষেত্রে যা নিয়ে হিংসামূলক পরিস্থিতি তৈরি করা এবং কলকাতায় যখন আন্দোলন হয় পরবর্তী ক্ষেত্রে সেখানেও কিন্তু গুন্ডামি আন্দোলনের নামে এবং একাধিক নৈরাজ্য পরিস্থিতি তৈরি করা এবং সৃষ্টির অঘটন আক্রমণকে কেন্দ্র করেই কিন্তু আজকে সুরক্ষা পরীক্ষামুক্তির পক্ষ থেকে আজকে এই মিছিল ইতিমধ্যেই সরাসরি লক্ষ্য করা যাচ্ছে রানী রাসমণি রোডের উদ্দেশ্যে। কিন্তু রানী রাসমণি ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যে মিছিলে কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই পা মিলিয়েছে। এবং মিছিলে যারা হাঁটছেন তাদের সঙ্গে একটু কথা বলা সম্ভব? তারা কি চাইছেন, কেন আজ পথে নেমেছেন, কি বলছেন তারা? কথা বলবো যে এই মিছিলে মূলত তারা হাঁটছে একটাই কারণ, আজকে এই মিছিলে পা মেলানোর কারণ আপনারা জানেন গোটা দেশ জুড়ে আজকে রাষ্ট্রবিরোধী শক্তি নিট পরীক্ষাকে কেন্দ্র করে রাস্তায় নেমেছিল। ছাত্র শিক্ষকরা তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে দেশের বিরুদ্ধে নানান রকম স্লোগান থেকে শুরু করে এমনকি সাংবাদিকদেরকে তারা আঘাত করেছে, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আঘাত করেছে। এটা কোনোভাবেই রাষ্ট্রশক্তি বা দেশের পক্ষে যারা জাতীয়তাবাদী ছাত্র শিক্ষক তারা মেনে নেবে না। তাই আমরা চাই নিট পরীক্ষায় যে অন্যায় হয়েছে তার ব্যবস্থা সরকার নিচ্ছে, এমনকি নীতিগতভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। তা সত্ত্বেও দেশের অখণ্ডতা নষ্ট করার জন্য, দেশের মধ্যে দেশকে টুকরো করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই। একেবারে তুমি শুনলে যে নিট পরীক্ষায় যে ঘটনা ঘটেছে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারপরেও আন্দোলনের নামে যে গুন্ডামি থেকে শুরু করে যে অরাজকতা পরিস্থিতি তৈরি করেছে গোটা দেশ জুড়ে, শুধুমাত্র বলা হচ্ছে দেশ জুড়ে যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু দেখা যায় একাধিক গণ্ডগোলের সূত্রপাত, একাধিক অরাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছিল এবং সংবাদ মাধ্যমে কলকাতায় মারধর হেনস্থার ঘটনা ঘটেছিল। তারই প্রতিবাদে আজকে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যেই এই মিছিল, প্রতিবাদ মিছিল তার শিয়ালদা থেকে সরাসরি কিন্তু একেবারে রানী রাসমণি ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তাদের প্রতিবাদ যেভাবে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে নিট পরীক্ষায় যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়ে, তারপরেও দেশ জুড়ে যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু গুন্ডামি পরিস্থিতি থেকে শুরু করে একাধিক অরাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছে, অরাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছিল এবং সেই কারণেই তারা কিন্তু আজকে শিয়ালদা থেকে ইতিমধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কয়েক হাজার মানুষ কিন্তু এই মিছিলে ইতিমধ্যেই পা মিলিয়েছে, তার কারণ সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকার সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে। তারপরেও দেশ জুড়ে যে আন্দোলন এবং আন্দোলনের নামে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই প্রতিবাদে কিন্তু তার রাস্তায় নেমে তারা প্রতিবাদ কর্মসূচি ইতিমধ্যেই পালন করছে। সে মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র বাঁচাও মিছিল এবিভিপির। 24শে জুলাই ধর্মতলায় যে ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক নিগ্রহ, অশান্তির ঘটনা, তারই প্রতিবাদে আজ পথে নেমেছে এবিভিপি। মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে, যাবে রানী রাসমণি পর্যন্ত। ঘুষ কাটমানি দিয়ে কালো কারবার রুখতে কড়া রাজ্য। জামানা বদলের পর বদলেছে বাংলার ছবি। পাচার রুখতে অল আউট অ্যাকশন। পুরুলিয়ায় মাদক পাচার রোধে বড় সাফল্য। এসটিএফ পুলিশের অভিযানে জালে লরি চালক সহ 7 জন। কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কিভাবে এরা ধরা পড়লো?
দেখো মিমি, একেবারেই এসটিএফ এর কাছে খবর ছিল এবং তারা গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া জেলা পুলিশের সহায়তা নিয়ে একেবারে অভিযান চালায় এবং পুরুলিয়ার 18 নম্বর জাতীয় সড়কে বেলকুড়ির কাছে আশ্রমের পাশে একটি ট্রাককে তারা আটক করে এবং সেখান থেকে প্রায় 332 কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় 7 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। ধৃতরা ঝাড়খণ্ড, উড়িষ্যা ও বর্ধমানের বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি এবং এটা জেলা পুলিশ বা এসটিএফ এর একটা বড় সাফল্য। এই অভিযানে জেলা পুলিশের আধিকারিকরা যেমন ছিল তেমনি এসটিএফ এর একটি দল ছিল এবং এরা কয়েকদিন ধরেই এই এলাকায় নজরদারি চালাচ্ছিল এবং তাদের কাছে একটি খবর ছিল যে উড়িষ্যা থেকে একটি ট্রাকে, বিশেষ ট্রাকে, যে ট্রাকটি তৈরি করা হয়েছিল একেবারে সিনেমার মতো, একবারে পুষ্পা সিনেমা আমরা যে ধরনের ঘটনা দেখেছি ঠিক সেই রকমই ভাবে ট্রাকটি তৈরি করা হয়েছিল এবং সেই ট্রাকে একেবারে প্লাইবোর্ড দিয়ে যে ট্রাক তৈরি করা হয়েছিল, এক খাঁচা তৈরি করা হয়েছিল, সেখানে 322 কেজি বিভিন্ন প্যাকেটে বন্দি গাঁজা উদ্ধার হয়েছে সেখান থেকে। এবং এই চক্রের সাথে আরও কারা কারা জড়িত রয়েছে, কারা রয়েছে সেই বিষয়গুলি পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই একটি পুলিশ আধিকারিকের দল সেই ঘটনাস্থলে গেছে এবং কোথা থেকে আসছিল, কোথায় যাওয়ার কথা ছিল, যেমন প্রাথমিকভাবে মনে করছে যে ধানবাদে এটি ডেলিভারি দেওয়ার কথা, ধানবাদে এটা যাওয়ার পাঠানোর কথা ছিল, কিন্তু সেখানে কোন কোন চক্র কাজ করছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এবং আমরা দেখেছি যে রাজ্যে পালা বদলের পর পুলিশ একেবারেই তৎপর, বিভিন্ন রকম সমাজ বিরোধী কাজ থেকে শুরু করে মাদক পাচার থেকে শুরু করে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। মাদক পাচার রোধে এসটিএফ এবং পুলিশের সাফল্য এবং এই এসটিএফ আর পুলিশের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমন্বয় রেখে দ্রুত কড়া পদক্ষেপের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। মাদক পাচার, বেআইনি কাজকর্মে জিরো টলারেন্স, যুব বা সমাজের ক্ষতি করে এমন কিছুই বরদাস্ত নয়। দুষ্কৃতীদের উপরে ফেলতে বদ্ধপরিকর বিজেপি সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিন্ডিকেট রাজ পাচার চক্রে জিরো টলারেন্স। ঝাড়গ্রামের চোরমুন্ডি মহাপালে হানা পুলিশ এবং ভূমি দফতরে। জেলা জুড়ে জোরদার বালি পাচার বিরোধী অভিযান। বর্ষায় নদী থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও অতিরিক্ত বালি তোলা হচ্ছে, মজুত করা হচ্ছে বলে অভিযোগ। কোথায় কত বালি মজুত তা খতিয়ে দেখতেই এই অভিযান। রাজু রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। রাজু, কিভাবে চললো এই অভিযান, এখনো কি চলছে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত অভিযান চলছে। বিভিন্ন যে বালি খাদান রয়েছে বা নদীর যে পার্শ্ববর্তী যে জায়গাতে বালি স্টক করে রাখা হয়েছে সেই সমস্ত জায়গায় পুলিশ গিয়ে যে বালি স্টক রয়েছে সেই বালি স্টক কতটা রয়েছে তাও মেপে দেখছেন। কারণ যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে জিরো টলারেন্সে রাজস্ব আদায়, মূলত আগের যে সরকার ছিল, তৃণমূলের যে সরকার ছিল, সেই সময় দেখা গেছে অধিকাংশ জায়গায় বালি, মোরাম এবং মাটি থেকে অবৈধভাবে রমরমিয়ে দেদার কারবার করেছে বালি মাফিয়ারা এবং মাটি মাফিয়ারা। সেই জায়গায় পরিবর্তনের পর বিজেপি সরকার আসার পরেই বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলছেন জিরো টলারেন্স এবং আমাদের রাজস্ব আদায় হবে। এই জিরো টলারেন্সের মাধ্যমে যেটা সরকারি নির্ধারিত যে বিভিন্ন যে রেট রয়েছে সেই রেটের মাধ্যমেই বিভিন্ন জায়গা থেকে খাদান থেকে বালি উঠবে এবং মোরাম উঠবে, সেই সমস্ত নির্ধারিত করবে সরকার। এবং সরকারের নির্ধারিত সেই জায়গা থেকে বালি বা মাটি উঠলে সেখান থেকে রাজস্ব কর আদায় হবে। দেখা গেছে বিগত সরকারের সময় অধিকাংশ জায়গায় বালি এবং মাটি উঠেছে, অথচ সেখান থেকে যে রাজস্ব কর আদায় সেই রাজস্ব কর আদায় সেই অর্থে হয়নি। অর্থাৎ পালা বদলের পর থেকেই যেভাবে সরকার নির্ধারিত রেট বেঁধেছেন এবং বিভিন্ন জায়গা থেকে যে সরকারি খাজানা যা আদায় করার জন্য বিভিন্ন রকমের যে পদক্ষেপ নিয়েছে তাতে বালি এবং মাফিয়াদের অনেকটাই দৌরাত্ম্য কমেছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় যে অবৈধ বালিঘাট বা বালি খাদানগুলি রয়েছে সেখানে যেমন কড়া নজরদারি থাকছে, ঠিক তেমনই আবার পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট বসানো হয়েছে। রাতের অন্ধকারে যেখানে বালি উত্তোলন করে নদী থেকে পাচার করা হতো সেই জায়গায় বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। ঠিক তেমনই আবার জেলার বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বালিঘাট বা এই নদীর পাশে যে বালি খাদানগুলি রয়েছে বা যেখান থেকে মোরাম উঠতো বা মাটি তোলা হতো সেই সমস্ত জায়গায় আরো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ধন্যবাদ রাজু। নিট আন্দোলনকারীদের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তাঁর ফেসবুক থেকে, আর সেই ভিডিও বার্তা ফেসবুক থেকে সাময়িকভাবে রিমুভ করে দেওয়া হয়েছিল। পরে আবার কেন্দ্রীয় সরকারের চাপে সেই ভিডিও আবার ফিরিয়ে দেওয়া হয়। আর ভিডিও ব্লক করার জন্য ক্ষমা চাইলো মেটা।
কি কারণ দেখানো হয়েছে, কেন এই ভিডিও রিমুভ করা হয়েছিল, কি জানিয়েছে মেটা, আরো সবকিছু ডিটেলে জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এটার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এটা একটা টেকনিক্যাল মিস ছিল, টেকনিক্যাল ত্রুটির কারণে এই ভিডিও রিমুভ হয়ে গেছিল। আজকে সকালে প্রধানমন্ত্রীর ফেসবুকের এই ভিডিও মিসিং দেখতে পান সকলে, এবং তারপরেই কিন্তু ইমিডিয়েটলি মন্ত্রকের তরফ থেকে, আইটি মিনিস্ট্রির তরফ থেকে ডেকে পাঠানো হয় গ্লোবাল হেডদেরকে, এবং মেটা ইনস্টাগ্রামের যারা গ্লোবাল হেডরা রয়েছে তাদেরকে সামেন্ট করা হয়। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন তারা কথা বলেন এবং তাদেরকে নিজেদের অপছন্দের বিষয়কে এবং ডিসপ্লেজার জানানো হয়। তারপরেই তড়িঘড়ি মেটার তরফ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হয় এবং প্রধানমন্ত্রী সেই ভিডিও রিস্টোর করা এবং মেটার তরফ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে। সেখানে মেটার তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে টেকনিক্যাল ত্রুটির কারণে প্রধানমন্ত্রীর ভিডিও রিমুভ হয়ে গিয়েছিল। সঙ্গে থাকো মৈত্রেয়ী। প্রধানমন্ত্রীর ফেসবুক থেকে ভিডিও রিমুভ করে দেওয়া হয়েছিল। মোদির ভিডিও ব্লক করার জন্য শেষমেশ ক্ষমা চাইল মেটা। টেকনিক্যাল ত্রুটি বলে দাবি করেছে মার্কিন সংস্থা মেটা। আজ ভিডিওটি ফেসবুকে ফিরিয়ে দিয়েছে মেটা এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। মেটা এবং ইনস্টাগ্রামের গ্লোবাল হেডকে তলব করা হয়েছে। গ্লোবাল হেডদের তলব করেছে তথ্য প্রযুক্তি মন্ত্রক। এই মুহূর্তে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ বাবু, এই যে প্রধানমন্ত্রীর ফেসবুক থেকে ভিডিও রিমুভ করে দেওয়া হলো, এই সময় দাঁড়িয়ে বাংলাদেশি জামাতিরা তো ভীষণভাবে সক্রিয় ছিল, তাদের ভিডিও কটা ডিলিট হয়? যেখানে প্রধানমন্ত্রী দেশকে বার্তা দিচ্ছেন সেই ভিডিও কিভাবে ডিলিট হলো, কি বলবেন? দেখুন, বেসিক্যালি এই আমাদের যে ডিপেন্ডেন্সি আছে না এই ফরেন সোশ্যাল মিডিয়ার গুলোর উপর, এটা কিন্তু আলটিমেটলি কিং মেকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ কি অ্যালগরিদম লাগাচ্ছে ওখানটায় এবং কোনটাকে বেশি করে পুশ করছে, কতজনের মাঝখানে ছড়াচ্ছে, কোনো একটা যখন প্রোটেস্টের কোনো ভিডিও সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, আর যেটা হয়তো ভালো ভিডিও যেটা আমাদের গভর্নমেন্টের অফিসিয়াল চ্যানেল থেকে আসছে সেটা ভাইরাল হচ্ছে না বা ডিলিট হয়ে যাচ্ছে, এর পেছনে কিন্তু অনেক দূর অব্দি হাত থাকতে পারে। কারণ যত এই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো যেটা কন্ট্রোল বাই ফরেন গভর্নমেন্ট, তারা যখন ওদেরকে কিছু যদি ইনস্ট্রাকশন দেয় সেখান থেকে কিন্তু এরা আমাদের দেশের এই মানে কিং মেকার হওয়ার একটা খুব মারাত্মক চান্স আছে। তো এর উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আমাদের যে ইন্ডিয়ার যে সমস্ত সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়া আছে সেইগুলোকে যদি আমরা বেশি প্রাধান্য দিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে এই বিদেশি শক্তির হাতটা অনেকটাই কমে যাবে। অনেক ধন্যবাদ। টানা বৃষ্টিতে ফুঁসছে কেলেঘাই, নদী পাড়ে ভাঙনে আতঙ্ক পটাশপুরে। কচুরিপানার কারণে নদীর গতিপথে বাধা, ফলে টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাচ্ছে। কচুরিপানা সাফাইয়ের দাবি করছেন স্থানীয়রা। টানা বৃষ্টিতে ফুঁসছে কেলেঘাই নদী, নদী পাড়ে ভাঙনে আতঙ্কে রয়েছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দারা। কেলেঘাই নদীতে জল বাড়ছে, ওই নাঙ্গল কাটাকে নিয়েই তো এই জন্য জলটা বাড়লো। কেলেঘাই তো পরিষ্কার নেই না, আরো বাড়বে। জল প্রত্যেক বছর বাড়ে। আমরা নদী পাড় এলাকায় বসবাস করি এবং সমস্যা আমাদের নদী আতঙ্কিতভাবে থাকতে হয়। কাছাকাছি প্রতিবেশী অনেকগুলি গ্রাম আছে, যেমন আমগেছা, তালজিটনি, ঝগড়াবাঁকা, বাড়মক্ষল। আমরা প্রতিবেশী গ্রামগুলি প্রত্যেক বছর আতঙ্কে থাকতে হয়। প্রশাসনিকভাবে একটু দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানাই। অতি বৃষ্টির কারণে কেলেঘাই নদীতে বেড়েছে জল, আর এই জল বাড়তেই নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কে রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, ভগবানপুর জুড়েই এই কেলেঘাই নদী বাঁধের বাসিন্দারা প্রতিনিয়ত আতঙ্ক। প্রত্যেক বছরই তারা আতঙ্কে থাকে, কারণ নদীতে জল বাড়লেই ধস নামবে, আর ধস নামলেই কিন্তু যেখানে প্লাবন হবে সেই আতঙ্কে তারা কিন্তু বরাবরই থাকে। নদী সংস্কারের গাফিলতি এবং কচুরিপানা থাকার কারণে নদীতে জল ফুলে যাচ্ছে, এর কারণে কিন্তু নদী বাঁধের ধস। সব মিলিয়ে কেলেঘাই নদী পাড়ের বাসিন্দাদের আতঙ্কের সৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে পঙ্কজ দাসরথী, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ছবিটা তো দেখলেন, এবারে দেখুন কাকদ্বীপের কি ছবি। কাকদ্বীপেও কিন্তু এভাবে ভরা বর্ষার কোটালের যে উত্তাল সমুদ্র,
গঙ্গাসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকা জুড়ে মাইকিং চলছে। নিম্নচাপের ফলে সমুদ্রের জল উত্তাল থাকবে, তাই মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না, নিকটবর্তী তীরবর্তী সুরক্ষিত জায়গায় আপনারা থাকুন। বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা মানে অতি ঘন নিম্নচাপ একটা তৈরি হয়েছে। সেই জন্য আমাদের মৎস্যজীবীদেরকে সতর্ক করা হয়েছে যে যেন 28 তারিখ পর্যন্ত কোনো ট্রলার সমুদ্রে না থাকে। যারা বাইরে ছিল তাদেরকে ফিরে আসার জন্য জানিয়েছিল। আমরা অলরেডি ওয়্যারলেসের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। সমুদ্র খুবই উত্তাল। আমাদের কাছে যারা মাঝিরা মৎস্যজীবীরা যেটা বললো, প্রায় 14 ফুট 15 ফুট মানে এত উচ্চতায় ঢেউ হচ্ছে। নিম্নচাপ ভরা কোটালের জেরে উত্তাল দীঘার সমুদ্র। গাডওয়াল উপচে ঢুকছে সমুদ্রের জল। টানা বৃষ্টি আর সেই বৃষ্টিতে জলমগ্ন মেরিন ড্রাইভও। গাডওয়াল উপচে সমুদ্রের জল ঢুকে পড়ছে ভিতরে। পর্যটকদের সতর্ক করতে মাইকিং চলছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাড়তি নজরদারি পুলিশ প্রশাসন। দীঘা বিচের ছবি দেখাচ্ছি আপনাদের। নিম্নচাপ ভরা কোটালের জের উত্তাল দীঘার সমুদ্র। আগামীকাল পূর্ণিমার ভরা কোটাল, আর সেই কোটালের আগেই দক্ষিণ 24 পরগনার মৌসুনীতে নদী বাঁধে ধস। বাঁধে ধসের জেরে মৌসুনীর পয়লাঘেরিতে আতঙ্ক ছড়িয়েছে। চিনাই নদীর বাঁধে পরপর ধস, আর সেই ধসেই আতঙ্ক এলাকার মানুষের। নিম্নচাপ কোটালের জোড়া ফলায় বিপত্তি। সেচ দফতরের উদ্যোগে বাঁধ মেরামতি শুরু হয়েছে। স্থায়ী বাঁধের দাবিতে সরব স্থানীয়রা।